যেমন সাংবাদিক মোনাজুদ্দিনও ছিল, এখন অনেকউদ্দিন সাংবাদিক আছে। যে আমার উপজেলায় আমি যতজন সাংবাদিক পেয়েছি, আমি জিজ্ঞেস করি যে আপনি কোন পত্রিকায় কাজ করেন, তাদের প্রত্যেকের নিজেদের একটা করে অনলাইন। বন বিভাগের কিছু গাছ, গজারি গাছ, ভিতরে ঢুকবেন চিচিং ফাঁক, ভিতরে আর কিছুই নেই। যেমন একটা খুব কমন নিউজ আমাদের সুন্দরবন অঞ্চল নিয়ে আসে যে লোকালয়ে বাঘ চলে আসছে। আচ্ছা, বাঘ কি কখনো লোকালয়ে আসে? মুক্ত গণমাধ্যম বলতে তো আমরা এটা বুঝি যে মুক্ত মানে কি, একটা পাখি সে তার যেদিকে খুশি সে উড়ে যাচ্ছে, যে ডালে খুশি বসছে, তার নিজের পছন্দ অনুযায়ী সে তার খাবার নিচ্ছে, যে ডালে খুশি সে বাসা বাঁধছে, সেটা এরকম। আমরা যখন সাংবাদিকতা পড়তে গেছি তখন আমাদের অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়েছে, অনেক টার্ম ছিল, অনেক ইস্যু ছিল। এর মধ্যে গণমাধ্যমের স্বরূপ এবং গণমাধ্যম আসলে কী ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আগায়, আমাদের বিশ্ব গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম, গণমাধ্যমের যে বিভিন্ন টিভি সাংবাদিকতা বা প্রেস বা অনলাইন, এখন তো নানান ধরনের, এখন তো ফেসবুকে অনেক ধরনের সাংবাদিকতা আমি লোকালি যেয়ে দেখি। সরি, কেউ অন্যভাবে নিয়ে না। যে আমার উপজেলায় আমি যতজন সাংবাদিক পেয়েছি, আমি জিজ্ঞেস করি যে আপনি কোন পত্রিকায় কাজ করেন, তাদের প্রত্যেকের নিজেদের একটা করে অনলাইন আছে। কালকে আমি সাভারে গেলাম, নাম বলবো না, উনি আমাকে একটা কার্ড দিল এবং উনি একটা অনলাইন পত্রিকার সম্পাদক, এবং এই পত্রিকাটা রাষ্ট্র তাকে নিয়ে দিচ্ছে এবং সে আমাকে কার্ড দিল। কার্ডটা দেখাবো না, অবশ্যই তার একটা ইমেজের বিষয় আছে। এবং এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গণমাধ্যম তৈরি হয়েছে। কিন্তু আমি দুইটা ঘটনা বলবো। সংবাদ পত্রিকা বাংলাদেশের খুবই রিনাউন্ড পত্রিকা, এবং এই পত্রিকা সাধারণভাবে সাংবাদিকদের বেতন দিতে পারত। তো রমেশ ভাইকে নাকি একজন জিজ্ঞেস করছিল যে দাদা, এই বেতন দেয় না, চলে ইয়ে হয় না, এই পত্রিকা চলে কেমন? তো উনি মজা করে বলছিল এই পত্রিকা আল্লাহ চালায়। এবং বাংলাদেশে দেখবেন যে একটা সময় পর্যন্ত আমাদের গণমাধ্যম যেভাবে আগাইছে, এখানে সাংবাদিকতা মানে হলো, সাংবাদিকতা কোনো আমাদের 8-10টা পেশার মতো পেশা হিসেবে কিন্তু ট্রিটেড ছিল না। নাও ইটস এ প্রফেশন। আমি চাকরি করি, সাংবাদিকতা চাকরি, এটা কিন্তু খুব বেশি দিন আমাদের সমাজ মানুষে আসে নাই। সমকাল পত্রিকায় সে সাংবাদিক হিসেবে কর্মরত আছে, নট চাকরি করে সে। এটা চাকর বৃত্তি না, কিন্তু চাকরি, আমি চাকরি করি, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি। আই হ্যাভ ডিফারেন্ট আইডেন্টিটি, বাট জার্নালিজম ইটস এ, আমরা খালি নোবেল প্রফেশন না। তো এই সাংবাদিকতার জন্য কত মানুষ জীবন দিচ্ছে, আমি প্রথমেই তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশে কতজন দিচ্ছে? আমি ইটস এ প্রফেশন, ইটস অলওয়েজ এগেনস্ট দ্য মানে ক্রাইম, এগেনস্ট দ্য টেররিজম, এগেনস্ট অল কাইন্ডস অফ সোশ্যাল আনরেস্ট। ঠিক আছে, আপনার ওইটা তো সাংবাদিকতায় না, যেটা একটা অন্যায়, অবিচার, একটা সামাজিক বৈষম্য, সামাজিক অন্যায্যতার বিরুদ্ধে দাঁড়াবেন, ওটা তো সাংবাদিকতা নয়। ওই যে ভাই যেটা বলছেন ম্যানেজ, আমাদের দেশের যেটা ক্রাইসিস বা আমাদের এই যে গণমাধ্যম পরিবেশগত সংকট, এবং সেটা নিয়ে আসলে গণমাধ্যমের দৃষ্টিভঙ্গিটা কি। তো এনভায়রনমেন্ট জার্নালিজম আমাদের দেশে এই সময়ে এসে কিছু কিছু মানুষ, ব্যক্তি একটু আলাদাভাবে নজর দেয়। যেমন ভাই খুব চমৎকার বলছিলেন যে উনি গার্মেন্টস বা আমাদের এখানে বাণিজ্য বিল করেন আপনি, তো উনি কখনো প্রশ্নই করেন নাই, বা এটা তার মধ্যেই হয় না। এখন হয়তো উনি এই রিয়েলাইজটা করছেন যে কত রিলেটেড। যখন গার্মেন্টস তৈরি হয় তার ইটিপি আছে কি না, এই প্রশ্নটা নিশ্চয়ই ওই গার্মেন্টস বা ওই বাণিজ্যবিদ যারা করে তারা করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ আপনি নিশ্চয়ই মালিকের লোক না। উনি এটা, যেমন বাংলাদেশের সব গার্মেন্টস তৈরি হয়েছে কোন এলাকায়, তো দেখেন, আপনি কাইন্ডলি একটু সার্ভে করেন যে ভূমিগুলোতে হয়েছে সেটা কি বনভূমি কিনা, সেটা জলাধার কিনা। সাভারের আমি জানি না, সাভারের দিকে আপনি খোঁজ করে দেখেন, গতকালকে আমি ভিজিট করে আসছি। ইচ অ্যান্ড এভরি ওয়ান, এখানে মেয়র, উপজেলা চেয়ারম্যান, এমপি নতুন হয়েছে, উনিও ইউপি চেয়ারম্যান ছিলেন, আপনি খোঁজ নিয়ে দেখেন যে তারা কত কত নদী, নালা, খাল, বিল তারা দখলের মধ্যে নিয়েছে। তার মানে আমাদের পরিবেশ, প্রতিবেশ, বন যারা ধ্বংস করছে তারা আমাদের একদম আশপাশের মানুষ। আমরা প্রতিদিন হয়তো তাদের নিউজ কভার করি, তাদের বিট কভার করে যাই, ঠিক আছে। ঢাকার আশপাশে এমপি, আপনি দেখেন যে নদী দখলের মানে বিআইডব্লিউটি যত বড় অভিযান চালায়, কোন এমপিরা দৌড়ে যায় ওখানে। তারপরে তার ওইখানে একটা গার্মেন্টস মানে একটা মিল আছে, যে আমাদের এখানকার এমপি ছিল আসলামুল হক, দেখেন তার সিমেন্ট কারখানা, তার ওইখানে সরি আমি নাম বলে ফেললাম। আপনি সকল ঢাকার আশপাশে সকল এমপিদের করেন, দেখেন যে এখানে তারা কতটা পরিবেশ এবং প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে তারা কাজ করে। গাজীপুরের দিকে যান, বন বিভাগের কিছু গাছ, গজারি গাছ, ভিতরে ঢুকবেন চিচিং ফাঁক, ভিতরে আর কিছুই নাই। মধুপুরের দিকে যান, আমার বাড়ি হলো টাঙ্গাইল। মধুপুর আপনি যাবেন, মধুপুর থেকে মাইমিংসিং, সুন্দর, অনেকে ভিডিও দেয়, এই বর্ষার সময় কিছুটা সবুজ থাকে। বাট বিলিভ যে আমরা যে বন দেখছি ছোটবেলায়,
ওইখানে রসুলপুরের পরে একটা জায়গা ছিল, একটা টানেলের মতো। 1994 সালেও আমি আমার বাবার মোটরসাইকেলে গেছি। আপনাদের বিশ্বাস করেন যে ওইখানে যে দিনের বেলা সকাল 11টায় সময় আমার বাবা মোটরসাইকেলে হেডলাইট জ্বালায় ওই রাস্তা পার হইতে হতো। মানে এত ঘন বন জঙ্গল রসুলপুরের এখানে, এবং বানর, এখানে যে আরও যে হরিণ বা যত ধরনেরই আসছিল নাই, সেগুলো ধ্বংসপ্রাপ্ত, সেগুলোর খবর খুব কম উঠে আসে। আমি গত বছর গ্রামে গেলাম। আমাদের গ্রামটা হলো মধুপুরের যে গড়ের পরে একটা নদী আছে, বংশাই নদীর পরে ওইটা প্লেনল্যান্ড, ওইখানে হলো আমাদের গ্রাম। তো আমি গ্রামে গেলাম, হঠাৎ দেখলাম যে লাল মাটি, গ্রামের একটা পুকুর ভরাট হচ্ছে লাল মাটি। আমি বললাম যে মাটি কোথেকে আসলো? বললো যে এই টিলা কাটতেছে। তো আমি একজনকে পাঠাইলাম, অবশ্যই ছবি তুলে নিয়ে আসলো। একটা টিলার অর্ধেক কেটে ওইখানে স্থানীয় চেয়ারম্যানের ইঙ্গিত আছে, গ্রামের 2জন মানুষ, এর মধ্যে আমাদের একজন আত্মীয় আছে, বলে দিলাম, সত্যি কথা বলি। তো কী কাহিনি, আমি খোঁজ নিতে পাঠালাম যে এরকম তারা টিলা কেটেই করতেছে। তো ওইখানে আমি আমার এক বন্ধুকে ফোন করলাম, সাংবাদিক, তাকে বলার পরে ওইখানে তাদেরকে সতর্ক হয়েছে, শুনে নাই, বা অন্যভাবে বলা হয়েছে, শুনে নেই। শেষে আমি বাধ্য হয়ে, এখানে অনেকে চিনবে, নাম বলবো না, আমি সিনিয়র একজন জার্নালিস্টকে ফোন করি যে আপনার হাউসে, তাকে আমি বলছি কিন্তু জিনিসটা তো বন্ধ, যেটা ভয়ঙ্কর ব্যাপার মধুপুরে, এবং এমন জায়গায় টিলা কাটতেছে যেটা ডিজাস্টার হয়ে যাবে আর কি। ঠিক আছে, পরে ওই লোকাল সাংবাদিকেরা, যাই হোক, মানে বিষয়টা হলো যে লোকালি ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু যখন এটা ঢাকা থেকে একটু করে বলছে, তখন তারা এটা নিউজ করছে, তারা একটা করছে, এবং এটা বন্ধ হয়েছে। কিন্তু এই বন্ধ কিন্তু বন্ধ না। বাংলাদেশের যত জায়গায় এরকম বনভূমি উজাড় হচ্ছে, যাই কিছু হচ্ছে, সেটা এই যে ক্ষমতাসীনরা করতেছে, এবং সেটার প্রকৃত তথ্যটা উঠে আসতেছে না। কারণ আমরা হয়তো, রাজু ভাই বলবেন যে ওই ধরনের থ্রেট সবসময় ফিল করি বা করি। আরেকটার বিষয় আমি শুধু এটা উল্লেখ করবো যে বিষয়টা কিন্তু রাজনৈতিক। সারা পৃথিবী, এখানে যেমন বললো সাম্রাজ্যবাদের কথা, একটা পুঁজিবাদী ব্যবস্থা, যে ব্যবস্থা আপনাকে বলতেছে গরম সমস্যা কি, ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ টু বাই এসি অর সামথিং লাইক দ্যাট। তোমার টাকা আছে, তুমি এসি কেন? এসি মানে এসির বিজ্ঞাপন, গরমে হিমেল হাওয়া, আপনাকে কিন্তু বলতেছে, খুব সুন্দর বিজ্ঞাপন কিন্তু। এবং এখানে দেখবেন গ্রিন বিজ্ঞাপন থাকে, যে এসির বাতাসটা আসতে আসতে একটা সবুজ একটা ওয়েভ তৈরি হবে এর মধ্যে আর কি। ঠিক আছে, তার মানে গরম কোনো সমস্যা না, গরম হলে তুমি এসি কেন? আর মানে যেটা হলো লোকায়ত চর্চা, যেমন এবার গরমে আমি প্রচুর পান্তা ভাত খাইছি, এমন অনেকের কাছে এটা আবার খুবই আনস্মার্ট। পান্তা খাবে 14ই এপ্রিল, একমাত্র ওই দিনই পান্তা খাওয়া যাবে। কিন্তু এটা হলো আমাদের ট্র্যাডিশন, যে একটা বিশেষ এই চৈত্র বৈশাখ মাসে আপনি খাবেন তিতা, এবং এভরি টাইপস অফ টেস্ট, ওই সময়কার যে ফল, পুষ্টি কিছু ফল হয়, এটা আপনার খেতে হবে, তিতা খেতে হবে, শুক্তা খেতে হবে, পাট শাক খেতে হবে। তার মানে হলো বিষয়টা হলো রাজনৈতিক। আমাদের দেশে শুধু রাজনীতি, বিশ্ব রাজনীতি, বিশ্বের যে গণমাধ্যম, সেই গণমাধ্যমও একটা নির্দিষ্ট চিন্তা দর্শন সে বিলিভ করে, সে তার মতো করে ডিল করে আমাদের দেশে। কিন্তু এর বাইরেও আসলে আপনি তখনই এই যে প্রাণ প্রকৃতি, ওইটার প্রতি সংবেদনশীল হবে যখন আপনার এই নৈতিক জায়গা, যেটাকে আমরা নৈতিক বলে, এটা আপনার মতাদর্শিক জায়গা আসলে তৈরি হবে। যেমন সাংবাদিক মোনাজারুদ্দিনও ছিল, এখন অনেকউদ্দিন সাংবাদিক আছে। কারণ মোনাজারুদ্দিনের মানে সাংবাদিকতার, বাংলাদেশের যদি সাংবাদিকতার হিস্ট্রি কাউন্ট মানে করা হয়, অ্যানালাইসিস করা হয়, এবং সে যেভাবে একদম শেকড়ের সংবাদ, এখন তো অনেক জায়গায় সুন্দর সুন্দর নিউজ হয়, শেকড়ের সংবাদ নানান কিছু আসে, কিন্তু আসলে শেষ পর্যন্ত পড়তে যে খুঁজতে যে শেকড়ের কিছু পাওয়া যায় না। তো আমি বিশ্বাস করি যে এই যে মোনাজারুদ্দিন হোক, রণেশ দাশগুপ্ত হোক, বা আমাদের দেশের এই সময়ে নিশ্চয়ই অনেক ভালো ভালো সাংবাদিক আছে আর কি, আমরা তাদেরকে যদি একটু ফলো করি, এবং যেটা হলো যে এই যে ভোগবাদী চিন্তা দর্শন, এটার বাইরে যে আসলে প্রাণ প্রকৃতি, মানে আপনি যদি পরিবেশকে, প্রকৃতিকে, প্রাণকে যদি আসলে বিলিভ করতে চান, তাহলে এই ভোগবাদী চিন্তার বাইরে এসে দাঁড়ায় আসলে চিন্তাটা করা জরুরি আর কি। যেমন আরেকটা জিনিস বলি, যেমন এটা আমি আপনাকে কোনো শেখাচ্ছি না, কিন্তু আমাদের গলদের জায়গাগুলো কি, যেমন একটা খুব কমন নিউজ আমাদের সুন্দরবন অঞ্চল নিয়ে আসে যে লোকালয়ে বাঘ চলে আসছে। আচ্ছা, বাঘ কি কখনো লোকালয়ে আসে? বাঘ কিন্তু আপনি যেমন আপনার টেরিটরির বাইরে যাবেন না, বাঘ কিন্তু সব টেরিটরির বাইরে যাবে না। কিন্তু দেখবেন মোটামুটি গণপত্র সব, মানে অধিকাংশ পত্রিকা জুড়ে লোকালয়ে বাঘ চলে আসে, লোকালয়ে হাতি চলে আসছে। আপনি হলে এলিফেন্ট রোড, হাতির যে যাতায়াত, হাতি কিন্তু তার নির্দিষ্ট রোডের বাইরে সে কোথাও যাবে না, 1 ইঞ্চিও যাবে না। আপনি তার রাস্তায় আপনি ঘর তুলছেন, তো সে তো তার রাস্তা দিয়ে যাচ্ছে, সে তো আপনাকে পারাচ্ছে না, আপনি হলে তার পায়ে নিচে যেয়ে পড়তেছেন। আপনি সুন্দরবনকে আপনি এত স্কুইজ করে ফেলছেন যে আপনি ঘর একদম সুন্দরবনের ভিতরে নিয়ে যাচ্ছেন। বাঘ তো বাঘের জায়গা আছে, আপনি তো বাঘের পেটে যাচ্ছেন।
ওই দিনও দেখলাম যে একটা নিউজ করছে, সাপ নিয়ে একটা নিউজ করছে, কিন্তু যে ছবিটা দিচ্ছে এটা কোনো বিষাক্ত সাপ না। এটা সোশ্যাল মিডিয়াতেও নানানভাবে এই জিনিসগুলা মানে এই তথ্যগত জায়গায় এই ছোট ছোট কিছু ভুল এবং ভ্রান্তির কারণে আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনটা হচ্ছে। হয়তো আপনি ছোট একটা নিউজ করছেন, হ্যাঁ, যে এই যে বললাম যে সুন্দরবন, আমি জাস্ট একটা এক্সাম্পল, এরকম অহরহ সংবাদ, ছোট ছোট সংবাদ আমাদের আসছে, যেটা হলো আমাদের মনোজগতে যেহেতু পরিবেশ নিয়ে নিউজই নাই, এবং যে নিউজটা হচ্ছে এটা একটু নেগেটিভ আসপেক্টের নিউজ, যে কারণে সংবেদনশীলতাটা আসলে তৈরি হচ্ছে না, তাই না? আর সংবেদনশীলতাটা তৈরি হওয়া খুব জরুরি। আর এটা তখনই তৈরি হবে যখন আসলে এটা নিয়ে আমাদের একদম আগ্রহ এবং স্টাডি করার জায়গা থাকে। আমরা প্রাণ প্রকৃতি এবং পরিবেশকে আসলে একটু স্টাডি করার চিন্তা করব। কারণ এটা বিষয়টা এরকম না যে আমি প্রেস কনফারেন্সে গেলাম, আমি কিছু জিনিস নিয়ে এসে লিখে দিলাম। ঢাকায় ধরেন রিয়াজ রিসেন্ট, আমাদের এই রিয়াজ খুব সুন্দর একটা নিউজ করছে, আপনারা দেখছেন কি, পুকুর চুরি, দেশ রূপান্তরের, ওরা একদম ফ্রন্ট পুরো পেজ জুড়ে এটাই করছিল, পুরান ঢাকার একটা পুকুর, এটা পুকুরটা তারা এখানে ঢাকা শহরের পুকুরগুলো কীভাবে দখল হয়ে গেছে, ট্রিমেন্ডাস একটা নিউজ করছে, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আর কি। হ্যাঁ, এরকম চমৎকার চমৎকার কাজ অনেকেই করে, আপনারাও করবেন, এবং আপনারা মূলত আমাদেরকে হলো পথ দেখাবেন। আর আমার একটা রিকোয়েস্ট, আপনারা কেউ চাকরি করেন না, চাকরি করলে কর্পোরেট চাকরি করেন, ভালো চাকরি করেন, আপনার হলো একটা খুবই সম্মানীয় একটা পেশায় যুক্ত পেশা, সাংবাদিকতা একটা খুবই সম্মানীয় জায়গা, নট চাকুরি না, এটা খুবই সম্মানীয় একটা জায়গা, যেটা হলো জাতিকে, কারণ আপনি ইনফরমেশন না দিলে আমি ইনফরমেশন পাবো না, কারণ আপনি বিট করতে গেছেন, মন্ত্রী কী বলছে, সচিব কী বলছে, ঝামেলাটা কোন জায়গায়, এবং রাজনীতিবিদরাও কিন্তু ইনফরমেশন না এলো সাংবাদিকদের কাছ থেকে, ঠিক আছে? তো আমি আপনাদের প্রতি সেই প্রত্যাশা রাখবো, এবং আশা করি যে আপনাদের সাথে ভবিষ্যতে কাজের সম্পর্ক তৈরি হবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি।